আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি ঢাকা বোর্ড 2025 সালে আসা পদার্থবিজ্ঞানের এমসিকিউগুলোকে সলভ করব পুরোপুরি ব্যাখ্যা সহ। তো চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে পেলভিক মাসের উপস্থিতি শনাক্তকরণে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়। এখানে ক নম্বরে আছে আল্ট্রাসোনোগ্রাফি। শিক্ষার্থীরা এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে হচ্ছে এই পেলভিক মাসের উপস্থিতি শনাক্ত করা হয়। দেখো খ নম্বরে আছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি সাধারণত আমাদের পেটের মধ্যে যদি কোনো ক্ষত থাকে সেইটাকে আসলে শনাক্ত করার জন্য এন্ডোস্কোপি ব্যবহার করা হয়। এন্ডোস্কোপির মাধ্যমে হচ্ছে আমাদের পেটের ভিতরে হচ্ছে একটা ক্যামেরা পাঠানো হয়, সেইটা ক্যামেরাটা সাধারণত নাকের ভিতর দিয়ে হচ্ছে দেওয়া হয়, নাকের ভিতর দিয়ে বা গালের ভিতর দিয়ে যেভাবেই করা হোক ওই পেটের মধ্যে হচ্ছে দেওয়া হয় একটা ক্যামেরা ছোট্ট নলের মাধ্যমে দিয়ে ওই পেটের ভিতরে কী আছে সেসবকে হচ্ছে বাইরে থেকে অবজার্ভ করা হয়। এটা হচ্ছে এন্ডোস্কোপির মাধ্যমে। ইসিজি এবং ইটিটি এই দুইটার মাধ্যমেই হচ্ছে হার্টের রোগ হচ্ছে শনাক্ত করা হয়। তাহলে শিক্ষার্থীরা এই একের উত্তর কি? একের উত্তর হচ্ছে এই ক, ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি। এরপরে দেখো 2 নম্বর হচ্ছে কোনো বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়। এটার উত্তর হচ্ছে ইলেকট্রোস্কোপ, ঠিক আছে। এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে ইলেকট্রোস্কোপ। এখানে দেখো ভ্যান ডি গ্রাফ মেশিন, এটা একটা ভোল্টেজ জেনারেটর। এটা হচ্ছে স্ট্যাটিক হাই ভোল্টেজ জেনারেট করে বা স্থির, স্ট্যাটিক মানে স্থির, আর জেনারেটরের মাধ্যমে তো কি করে তোমরা জানো, বিদ্যুৎ উৎপন্ন করে, ঠিক আছে। আর এখানে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর হচ্ছে চার্জ সঞ্চয় করে, চার্জ সঞ্চয় বানানো হয়েছে নাকি দেখো, যাই হোক মুখ দিয়ে তো বলে দিচ্ছি। এই ক্যাপাসিটর হচ্ছে চার্জ সঞ্চয় করে, তো এটার উত্তর হচ্ছে ক নম্বর। এরপরে দেখো 3, একটি বাল্বের গায়ে 23 ডাব্লু থেকে হচ্ছে 220 ভি লেখা আছে, বাল্বটির রোধ কত। এখানে 23 ডাব্লু মানে হচ্ছে 23, এই ডাব্লু দ্বারা হচ্ছে 23 ওয়াট, ঠিক আছে। আর 220 ভি মানে 220 ভোল্ট, বুঝছো? 23 ওয়াট 220 ভোল্ট লেখা আছে এটা। তাহলে এই বাল্বটির রোধ কত। দেখো তোমরা রোধের সূত্র জানো? রোধের সূত্র কি? রোধের সূত্র হচ্ছে দেখো পি সমান ভি স্কোয়ার ভাগ আর। এই সূত্র কি তোমরা পড়ছো? এই পি সমান ভি স্কোয়ার ভাগ আর, এই সূত্র তোমরা না পড়লেও এখন তোমাদের পড়তে হবে। দেখো কি জানো, পি সমান ভিআই আর আই সমান হচ্ছে ভি ভাগ আর। এই আয়ের মান এখানে বসাইলে হচ্ছে ভি স্কোয়ার ভাগ হচ্ছে আর। ওকে, তাহলে এই পি সমান ভি স্কোয়ার ভাগ আর, তাহলে আর সমান কী হবে? আর সমান ভি স্কোয়ার ভাগ পি। দেখো এখানে লেখা আছে এই বাল্ব হচ্ছে 220 ভোল্টে লাগাইতে হবে, ঠিক আছে। তাহলে 220 তার উপর স্কোয়ার ভাগ হচ্ছে এই পি হচ্ছে 23 ওয়াট, তাহলে 23। এটা ক্যালকুলেটর দিয়ে করার পর দেখবে আসবে 2.10 গুণ 10⁻³ ওহম। দেখো এটা কোনটা উত্তর? এই যে এটা উত্তর, অর্থাৎ 3 হচ্ছে ক নম্বর উত্তর। এরপর নেক্সটে হচ্ছে 4 এবং 5 নম্বর। এখানে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটাকে একটু পড়ি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল গ্যাসীয় পদার্থের আয়তন 200 ঘন সেন্টিমিটার, সার্বজনীন গ্যাস ধ্রুবক 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এখন বলা আছে উদ্দীপকের পদার্থটির আয়তন প্রসারণ সহগ পরম তাপমাত্রার বিপরীত। আমরা জানি যে আয়তন প্রসারণ সহগের যে একক সেটা হচ্ছে কেলভিন ইনভার্স, ঠিক আছে। আয়তন প্রসারণ সহগের একক কি? কেলভিন ইনভার্স, এটা তো আমরা জানি। এখন দেখো কেলভিন ইনভার্স মানে কি? পরম তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, ঠিক আছে। আর এটার বিপরীত কি? এই পরম তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। আর এই কেলভিনের বিপরীত কি? কেলভিনের বিপরীত হচ্ছে 1/k, আর 1/k সমানিত কে ইনভার্স। তাইলে এটা আমরা বলতে পারি যে পরম তাপমাত্রার বিপরীত এটা হবে, আর এর এসআই একক কেলভিন ইনভার্স, এটা তো হবেই, কারণ এটা দিয়ে তো আমরা এটা করলাম। আর এর মান হচ্ছে এটা হবে না, কারণ দেখো এটা তো আসলে এই যে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা কি হবে? এটা তো আয়তন প্রসারণ সহগের সাথে এর কোনো সম্পর্ক নেই। যাই হোক, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে খ। খ না ভুল করছি, উত্তর হচ্ছে একতিন। একতিন হচ্ছে কোনটা আছে? একতিন আছে গ নম্বরে, অর্থাৎ উত্তর হচ্ছে গ। এরপরে দেখো 5 নম্বরে বলা আছে উদ্দীপকের গ্যাসটির চাপ কত। চাপ বের করার জন্য আমাদের কি করতে হবে বলো তো শিক্ষার্থীরা? চাপের জন্য হচ্ছে আমাদের করতে হবে, দেখো পিভি, দেখো পিভি সমান এনআরটি। এই সূত্র তো সবাই জানো। তাইলে পি সমান কি? পি সমান এনআরটি ভাগ হচ্ছে ভি, তাই না?
এখন এন এর মান কত? দেখো এন এর মান হচ্ছে 2, এখানে এই যে 2 মোল গ্যাস। আর এর মান হচ্ছে দেখো যেখানে দেওয়া আছে যে 8.314, আর টি এর মান হচ্ছে এখানে 25 ডিগ্রি সেলসিয়াস আছে। 25 ডিগ্রি সেলসিয়াসকে যদি তুমি কেলভিনে নাও, ঠিক আছে, কেলভিনে নিলে হচ্ছে হবে 298 কেলভিন। তাইলে এখন এই টি এর জায়গায় হচ্ছে 298 কেলভিন বসাই দাও, 298, তাই তো। আর নিচে হচ্ছে ভি দ্বারা ভাগ, এখানে হচ্ছে 200 ঘন সেন্টিমিটার। 200 ঘন সেন্টিমিটার মানে হচ্ছে দেখো 200 গুণ 10⁻⁻6, কারণ এটাকে ঘন মিটারে নিতে হবে। সেক্ষেত্রে এটাকে এখানে ঘন সেন্টিমিটারে আছে, আমাদেরকে কিন্তু এটাকে ঘন মিটারে নিতে হবে। তাহলে এটা এখন জাস্ট এটাকে ক্যালকুলেটারে করবা। ক্যালকুলেটারে করার পর দেখবে যে আমি সমান সমানে লিখতেছি, কি আসবে ক্যালকুলেটারে করার পর হচ্ছে আসবে 2.47 গুণ 10⁻7 অ্যাটমসফিয়ার। দেখো এটার সাথে কোনটা মিলে, দেখো এটার সাথে সব থেকে বেশি সম্পর্ক আছে এইটার, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ নাম্বার। ঠিক আছে, 5-এর উত্তর ঘ নাম্বার। এই সূত্র দিয়ে বের করতে হবে। ওকে, এই সূত্র দিয়ে বের করার পর হচ্ছে এটা আসবে 2.47, এটার সাথে সবথেকে মিলে হচ্ছে ঘ নাম্বার, তো উত্তর ঘ নাম্বার, 5-এর উত্তর ঘ। এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন, তড়িৎবাহী তারের প্রভাবককে কাজে লাগিয়ে নিচের কোন যন্ত্রটি তৈরি করা হয়? এর উত্তর হচ্ছে তড়িৎ মোটর। ঠিক আছে, তড়িৎ মোটর হচ্ছে তড়িৎবাহী তারের প্রভাবকে কাজে লাগিয়ে তৈরি করা হয়। এখানে ডায়োড এটা তো কোনোভাবেই না, কারণ ডায়োড তো তোমরা চিনো, আর ট্রানজিস্টরও না। ঠিক আছে, দেখো ডায়োড কেন না, কারণ ডায়োড হচ্ছে একটা পি টাইপ পদার্থ থাকে, একটা এন টাইপ পদার্থ থাকে, এখানে তো তারের কোনো ব্যাপারই নাই। ট্রানজিস্টরই হচ্ছে পিএনপি হয় আর এনপিএন হয়, এখানেও তো কোনো তারের কোনো ব্যাপারই নাই, তারে তড়িৎবাহী তার তো এখানে নেই, তাই না, এইটা তো হবে না। শিক্ষার্থীরা, ট্রান্সফরমারই হচ্ছে তড়িৎবাহী তারের যে তড়িৎচম্বুক আবেশ আছে, তড়িৎবাহী তারকুণ্ডলী তড়িৎচম্বুক আবেশকে কাজে লাগানো হয়। ঠিক আছে, আর এই তড়িৎবাহী তারের প্রভাবকে কাজে লাগিয়ে এই তড়িৎ মোটরই তৈরি করা হয়। এরপরে হচ্ছে দেখো 1 অটোমিটার সমান কত মিটার? এটার উত্তর হবে 10⁻⁻8। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। নিচের কোন রাশিটি স্কেলার? সেক্ষেত্রে নিচের কোন রাশিটি স্কেলার বলো তো, এর মধ্যে কোনটা স্কেলার? অবভিয়াসলি উত্তর হচ্ছে ঘ নাম্বার, চাপ। চাপ হচ্ছে স্কেলার রাশি। দেখো স্মরণের দিক আছে, ত্বরণেরও দিক আছে, ভরবেগেরও দিক আছে, এটা কিন্তু আমি পড়াইছি, তোমরা আমার ওই যে প্লেলিস্টে চেক করতে পারো। এরপরে দেখো 9 নম্বর, একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের পরিবাহীকে ধীরে ধীরে টেনে এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তারটির আপেক্ষিক রোধ কত? দেখো আপেক্ষিক রোধ হচ্ছে পদার্থের ধর্ম। আপেক্ষিক রোধ কি? আপেক্ষিক রোধ হচ্ছে পদার্থের ধর্ম। এখন তুমি যদি তাপমাত্রা চেঞ্জ না করো, তুমি তারে ছোট করো বড় করো, ঠিক আছে, কম করো বেশি করো, ওর আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না। একটা নির্দিষ্ট পদার্থের আপেক্ষিক রোধ হচ্ছে ফিক্সড থাকে। ঠিক আছে, নির্দিষ্ট পদার্থের হচ্ছে আপেক্ষিক রোধ ফিক্সড থাকে, তুমি যাই করো না কেন ওর আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না। তুমি ওরে কাটো, বড় করো, ছোট করো, যাই করো না কেন ওর আপেক্ষিক রোধ কোনোভাবেই চেঞ্জ হবে না, অর্থাৎ এর উত্তর হচ্ছে খ নাম্বার। ঠিক আছে, উত্তর কি? উত্তর হচ্ছে খ নাম্বার। আপেক্ষিক রোধ যাই করো না কেন সেম থাকবে। কিন্তু দেখো যদি বলতো শুধু রোধ, শিক্ষার্থীরা শুধু রোধ আর কিন্তু আপেক্ষিক রোধ সেম না। শুধু রোধ চেঞ্জ হতো, শুধু রোধ বললে সেটা চেঞ্জ হতো, কিন্তু আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না। আপেক্ষিক রোধ আর এই আপেক্ষিক রোধ আর শুধু রোধের মধ্যে পার্থক্য আছে। এরপরে আমরা যে শক্তি ব্যবহার করি তার কত ভাগ নবায়নযোগ্য শক্তি? এটা অবভিয়াসলি তোমাদের হচ্ছে মুখস্থ করতে হবে, কারণ এখানে তো আসলে কোনো লজিক নেই। এটার উত্তর হচ্ছে খ নাম্বার, এটা তোমাদের মুখস্থ করতে হবে। কম্পিউটারের স্ক্রিন থেকে কম্পিউটার ব্যবহারে স্ক্রিনটি চোখ হতে কত দূরে রাখা স্বাস্থ্যসম্মত? এটা তোমাদের মুখস্থ করতে হবে। এটার উত্তর হচ্ছে ঘ নাম্বার, মুখস্থ করবা, রিপিট হইতেই পারে। 1 জুল তাপ কত ক্যালোরির সমান? আমরা জানি যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে 1 জুল সমান 1/4.2 ক্যালোরি সমান হচ্ছে 0.24 ক্যালোরি। উত্তর হচ্ছে ক, বুঝছো? এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন 11 নম্বর, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে প্রধান স্কেলের পার্ট 5 সেমি, ভার্নিয়ার সমাপতন 7 পাওয়া গেল, যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm, দণ্ডটির দৈর্ঘ্য কত? এই অঙ্ক কিন্তু আমি করাইছি, তোমরা যে দেখতে পারো, আর এখন তো করে দিব। দেখো দণ্ডটির দৈর্ঘ্যকে আমরা এল ধরলাম, এল সমান প্রধান স্কেলের পার্ট। প্রধান স্কেলের পার্টকে হচ্ছে আমরা এম বলি। প্রধান স্কেলের পার্টকে আমরা কি বলি?
এম বলি। আর এটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট গেল। আর হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট। ভার্নিয়ার স্কেলের পার্ট হচ্ছে ভার্নিয়ার সমপাতন গুণ হচ্ছে ভিসি। ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে। তাহলে ভার্নিয়ার সমপাতন গুণ ভার্নিয়ার ধ্রুবক। তাহলে দেখো এম সমান হচ্ছে 5 সেন্টিমিটার, আর ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এই 7, এন হচ্ছে ভার্নিয়ার সমপাতন, তাহলে এনের মান হচ্ছে 7, এখানে যে ভার্নিয়ার সমপাতন দিয়ে আছে। আর ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে গুণ হচ্ছে 0.1 mm। দেখো এইটুকু হচ্ছে সেন্টিমিটারে, এটুকু হচ্ছে মিলিমিটারে। তাহলে আমরা এই মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করি। তাহলে 5 সেন্টিমিটার যোগ 0.7, এই 0.7 হচ্ছে মিলিমিটারে। এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে এটাও সেন্টিমিটারে হয়ে যায়। তাহলে উত্তর হচ্ছে 5.07 সেন্টিমিটার। 5.07 কোথায় আছে? 5.07 এটা গ নাম্বার, সেক্ষেত্রে উত্তর হচ্ছে গ নাম্বার। এরপর হচ্ছে 14তে হচ্ছে উদ্দীপক দেওয়া আছে, দুইটি বস্তু এ ও বি পৃথিবী পৃষ্ঠে 3 মিটার ব্যবধানে রাখা আছে, এদের ভর যথাক্রমে 1 কেজি ও 500 গ্রাম। এই 500 গ্রামকে আমরা 0.5 কেজি বলে দিলাম। চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চন্দ্রপৃষ্ঠে বি বস্তুটির ওজন কত? বি বস্তু হচ্ছে এই যে এটা, তাহলে ওজন হচ্ছে 0.5 গুণ হচ্ছে ওই চন্দ্রপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান কত? 1.63। দেখো কোনো বস্তুর ওজন সমান হচ্ছে mg না, তাহলে m এর মান হচ্ছে 0.5 আর হচ্ছে g এর মান হচ্ছে এই যে এটা চন্দ্রপৃষ্ঠ। তাহলে এটা এই দুটোকে যদি গুণ করে তাহলে আসবে হচ্ছে 0.815 নিউটন, ঠিক আছে। তাহলে কোনটা? এটা 14 ক। এরপরে 15, এ ও বি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? এটা একটা অঙ্ক হইল, এফ সমান জি ইন্টু m1 m2 ভাগ হচ্ছে আর স্কোয়ার। m1 সমান হচ্ছে জি এর মান কত শিক্ষার্থীরা? জি এর মান হচ্ছে 6.67 গুণ 10⁻⁻11 গুণ m1 এর মান হচ্ছে 1, m2 এর মান হচ্ছে 0.5 আর হচ্ছে আর এর মান হচ্ছে 3, তাহলে 3 এর উপর স্কোয়ার। এইগুলোকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখবা হচ্ছে আসবে, এই জাস্ট এই ডেটা ক্যালকুলেটারে বসানোর পর দেখবা ক্যালকুলেটারে আসছে হচ্ছে 3.70 গুণ 10⁻⁻12 অবশ্যই নিউটন। তাহলে কোনটার সাথে মিলে দেখো? 3.7 গুণ 10⁻⁻12, এই যে এটা ঘ নাম্বার। তাহলে 15 হচ্ছে ঘ। এরপর হচ্ছে নেক্সট 16। দেখো নিচের কোন রাশি জোড়ার একক অভিন্ন? স্মরণ বেগ, এটা ভিন্ন, এটা হবে না। ত্বরণ মন্দন, হ্যাঁ এটা হবে। ত্বরণের এককও মিটার পার সেকেন্ড স্কোয়ার, মন্দনেরও বেগ ত্বরণ, এটা তো হবেই না। স্মরণ দ্যুতি, এটা হবে না। নিচের কোন সম্পর্কটি সঠিক? এটা হবে না, কারণ এখানে সম্পর্কটা হচ্ছে এরকম, 6 আলফা সমান 3 বেটা সমান 2 গামা, ঠিক আছে। এই সম্পর্কটা আসলে এরকম, এই সম্পর্কটা মুখস্থ করো, কারণ এটা অনেক সময় পরীক্ষায় আসে, ঠিক আছে। এই সম্পর্কটা মুখস্থ করো। এটাও হবে না, কারণ কি? কারণ হচ্ছে কিউ সমান এম এস ডেল্টা টি, বা এই টির জায়গা থেটাও থাকতে পারে। এই কিউ সমান এম এস ডেল্টা টি বা ডেল্টা থেটা। এইটা কি হবে? হ্যাঁ এটা হবে। কেন হবে তোমাদের দেখাচ্ছি। তোমরা জানো টি সমান 2π√L/g, এটা জানো না তোমরা? তাইলে তোমরা যদি উভয় পাশে বর্গ করো, এই সূত্রের উভয় পাশে যদি বর্গ করো, আমি একটু এখানে করব, এই জিনিসটাকে আমি হচ্ছে এইখানে নিয়ে আসলাম। তাহলে দেখো উভয় পাশে বর্গ করলে টি স্কোয়ার সমান 4π²Lg, ঠিক আছে। এটা হয় না বর্গ করলে? তাইলে টি স্কোয়ার জি সমান 4π²L, দেখছো? এটা হবে। এটা হবে না। এটা কেন হবে না? এই ঘ নাম্বার দেখো, আমরা জানি আর সমান ρL/a, তাইলে আর এ সমান হচ্ছে ρL। দেখো এখানে আছে ρ এ সমান RL, হবে না। সম্পর্ক হচ্ছে এইটা হবে, ঠিক আছে। ও আচ্ছা, আমার এখানে একটু দেখা যাচ্ছে না, তোমাদের একটু দেখাই দিই। দেখো না, কিভাবে দেখাবো? ওয়েট দেখাচ্ছি, ওয়েট, আমি তো দেখাচ্ছি ওয়েট। দেখছো? এই যে লিখছি আর সমান ρL/a সমান আর এ সমান ρL, ওকে। আওয়াজ জায়গায় নিয়ে যায়।
যেরকম ছিল। এরপরে দেখো আমি একটু মুছে দিই। 18 নম্বর কোশ্চেনের দিকে লক্ষ্য করো। 18 নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোনটিতে আলোর প্রতিসরাঙ্কের মান সব থেকে বেশি। দেখো যেই মাধ্যমে আলোর বেগ কম সেই মাধ্যমের হচ্ছে আলোর প্রতিসরাঙ্কের মান হচ্ছে বেশি। ওকে, যেই মাধ্যমে আলোর বেগের মান কম সেই মাধ্যমের হচ্ছে আলোর প্রতিসরাঙ্ক বেশি। দেখো শূন্য মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি মানে এটা হবে না। এই কাছে সব থেকে আলোর বেগ কম মানে এটার আলোর প্রতিসরাঙ্ক বেশি। দেখ শূন্য মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি, তার থেকে কম হচ্ছে বায়ুতে, তার থেকে কম হচ্ছে পানিতে, আর তার থেকেও কম হচ্ছে কাছে। অর্থাৎ এই চারটার মধ্যে সব থেকে কম পানিতে, সব থেকে কম বেগ কোনটায়? এই চারটার মধ্যে আলোর বেগ সব থেকে কম কোনটায়? সেক্ষেত্রে কাছে। এই জন্য কাছে হচ্ছে আলোর প্রতিসরাঙ্কের মান সব থেকে বেশি। যেখানে আলোর বেগ সব থেকে কম সেখানে হচ্ছে আলোর প্রতিসরাঙ্কের মান সব থেকে বেশি। নিচের কোনটির অনুদৈর্ঘ্য তরঙ্গ নির্দেশ করে? আলোক তরঙ্গ, এটা হচ্ছে অনুপ্রস্থ। বেতার তরঙ্গ, সেটাও অনুপ্রস্থ। পানি তরঙ্গ অনুপ্রস্থ। সেক্ষেত্রে শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখো কোন একটা তরঙ্গ যদি এই দিকে যায়, ঠিক আছে, এখন তরঙ্গের কণাগুলো যদি এদিক বরাবর মোশন করে, ঠিক আছে, ধরো দেখাই, ধরো এই যে একটা তরঙ্গ যাচ্ছে, এখন তরঙ্গের কণাগুলো যদি এই বরাবর মোশন করে, এই উপর নিচ বরাবর মোশন করে, সেটা হচ্ছে সেক্ষেত্রে অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, দেখো প্রস্থ বরাবর এই যে উপর নিচ করতেছে না, এই আলোক তরঙ্গের ক্ষেত্রেও প্রস্থ বরাবর করে, বেতার তরঙ্গ, পানি তরঙ্গ সব ক্ষেত্রেই এই প্রস্থ বরাবর হচ্ছে উপর নিচ করে, এই জন্য এগুলো হচ্ছে অনুপ্রস্থ। আর শব্দ তরঙ্গের বেলায় হচ্ছে এইভাবে ভাইব্রেট করে, ঠিক আছে, এইভাবে ভাইব্রেট করে, মানে তরঙ্গ যদি এই দিকে যায় তাইলে ভাইব্রেশনটাও এই দিক বরাবরই হয়, এই জন্য এগুলো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরপরে 20 নম্বর হচ্ছে চোখের ভিতর আলো প্রবেশকে নিয়ন্ত্রণ কোনটি করে? উত্তর হচ্ছে আইরিশ। 21 নম্বরের উত্তর হচ্ছে এখানে নিচের কোন প্রতীকটি এনপিএন ট্রানজিস্টরকে নির্দেশ করে? এখানের একটা আসলে ঠিক নেই, কিরকম হবে তোমাদেরকে দেখাচ্ছি। উত্তরটা হবে এরকম, ঠিক আছে। দেখো যেখানে তীর দেখবা, ঠিক আছে, এরকম যেখানে তীর দেখবা, তীরের এই পাশ হচ্ছে পি, এই পাশ হচ্ছে এন, এই তীরটা সবসময় পি থেকে এনের দিকে হবে, ঠিক আছে, এটা মনে রাখলে তোমাদের আর ভুল হবে না। আর যেখানে এই তীর থাকবে, ঠিক আছে, তীরের সামনে সবসময় ই থাকবে, আর এই পাশে থাকবে সি, আর নিচে সবসময় বি থাকবে, অর্থাৎ এইটা হচ্ছে উত্তর হবে। এনপিএন ট্রানজিস্টর এরকম হবে। আর পিএনপি কিরকম হবে? দেখো পিএনপি হবে, দেখো পি এখানে পি এখানে এন, দেখো তীরের এই সাইডে থাকবে হচ্ছে পি, এই সাইডে থাকবে এন, তাইলে এরকম এরকম, তাহলে আর হচ্ছে নিচে সবসময় বেস থাকবে, তাহলে যেখানে তীর থাকবে সেটা তো ইমিটার হবে, তাই না? আমি তো বলছি এই তীর আলা পাশই ইমিটার হবে, অন্য পাশটা হচ্ছে কালেক্টর হবে, তাহলে এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, ঠিক আছে, পিএনপি ট্রানজিস্টর হচ্ছে এটা। যারা দেখতে একটু অসুবিধা হলো আমি আবার এটাকে একটু সুন্দর করে রেখে দিচ্ছি, এরকম তো আঁকছি, এইটা পি, এইটা এন, এইটা পি। এখনও ভালো হচ্ছে না, দাঁড়াও, যেহেতু একটাও ভালো হচ্ছে না আমি এখন অনেক সুন্দর করে একটাকে দেবো, জাস্ট লক্ষ্য করো কত সুন্দর করে রাখি। এইটা কোন ধরনের ট্রানজিস্টর? সেক্ষেত্রে এটা হচ্ছে, বলছি দেখো তোমাদেরকে বলেছি তীর চিহ্নের আগে হবে পি, পরে হবে এন, তাইলে এটা যদি যেহেতু এন, এর এই পাশটা অবশ্যই পি হবে, বুঝছো, এটা পি এটা এন, তীর চিহ্নের আগে পি পরে হচ্ছে এন, আর যেহেতু এখানে এন অবশ্যই এখানে পি হবে, তাহলে এটা পিএনপি ট্রানজিস্টর। আর তীর চিহ্নওয়ালা এই পাশে হবে ই, এটা বি, আর এটা হচ্ছে সি, এই নিচের এটা হচ্ছে বি বা বেস। ওকে, বুঝতে পারছো? আর যদি এরকম হতো, দেখো লক্ষ্য করো, যদি ব্যাপারটা এরকম হতো, আমি আবার একটু আঁকি, তীর চিহ্নটা ধরো এইখানে দেয়া, এটা দ্বারা কি বোঝায়? দেখো দেখো তীর চিহ্নের আগে হচ্ছে পি, পরে হচ্ছে এন, তাই না? আর যেহেতু এখানে পি অবশ্যই এখানে এন হবে, আর তীর চিহ্নওয়ালাটা হবে ই, আর বাকিটা হবে সি, আর নিচেরটা তো বেস। এটা কোন ধরনের ট্রানজিস্টর? এনপিএন ট্রানজিস্টর, ঠিক আছে, এটা এনপিএন ট্রানজিস্টর। আশা করি তোমরা বুঝতে পারছো। এই কোশ্চেনের উত্তর আসলে এখানে সঠিক উত্তর নেই। যাই হোক, 22 হচ্ছে তরঙ্গস্থিত দুটি সমদশা সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্ব কত? এটার উত্তর হচ্ছে ঘ ল্যামডা।
23 নম্বর হচ্ছে সমতল আয়নায় সৃষ্ট বিম্ব অসৎ ও উত্তর হচ্ছে সোজা। সমতল দর্পণে অবশ্যই সোজা হয়, খর্বিতও হয় না, বিবর্ধিতও হয় না। ঠিক আছে, সমতল দর্পণে আসলে একবারে ওই লক্ষ্যবস্তুর সমানই বিম্ব হয়, এই জন্য এটা বিবর্ধিত হবে না। তো উত্তর হচ্ছে এই ক নাম্বার। নিরাপদ পানির ঘনত্ব 1000 কিলোমিটার কেজি, নিরাপদ পানির ঘনত্ব 1000 কেজি মিটার কিউব এবং তোমাদের ঘনত্ব 985 কেজি মিটার কিউব হলে ওই পানিতে সাঁতার কাটার সময় তোমার শরীরের কত অংশ ভাসবে। দেখো, ভাসবে কত অংশ সেটা প্রথমে না বের করে আমার শরীরের ধরো আমার শরীরের যে আয়তন, সেই আয়তনের ভি হচ্ছে ডুববে, ডুববেকে আমি ডয়ের সুতি বোঝাচ্ছি, আর হচ্ছে আমার শরীরের যে টোটাল আমার শরীরের যে টোটাল আয়তন ভাগ হচ্ছে ডুববে, রো আমার শরীরের ডুববে তাই সরেয়া, আর রো পানির তাহলে রো প, আচ্ছা আমার এখানে আমি আমারই লিখে দিই, আর রো হচ্ছে পানি, তাই না। আর তাহলে আমার হচ্ছে 985 আর হচ্ছে 1000 সমান হচ্ছে 0.985। এত অংশ হচ্ছে আমার শরীরে ডুবে যাবে। আর এটাকে যদি আমি পার্সেন্টেজে নেই তাহলে হবে হচ্ছে 98.5%। জাস্ট এটাকে 100 দিয়ে গুণ করে দিলেই পার্সেন্টেজে চলে যাবে। দেখো 98.5% যদি ডুবে যায় তাহলে ভাইসে কত অংশ থাকবে, ভাইসে থাকবে 100 মাইনাস 98.5 সমান হচ্ছে 1.5%, অর্থাৎ উত্তর হচ্ছে খ। এরকম অঙ্ক আসলে তোমরা এইভাবে করবা। দেখো তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার খাতা ওই সময় কিন্তু এত সময় থাকবে না এত কিছু লেখার। তোমরা জাস্ট করবা কি, এটাকে এটা দিয়ে ভাগ করে দিবা, ভাগ করে দিলে এটা আসবে, জাস্ট 100 থেকে এটা বিয়োগ করে দিবা। তোমরা এগুলো দ্রুত কীভাবে করতে হয় সেটা আসলে একটু আয়ত্ত করে ফেলবা। আর 25 নম্বর আছে, একটি 75 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর 220 ভোল্ট বিভব পার্থক্যে যুক্ত করা হলে তাতে কতটুকু চার্জ সঞ্চিত থাকে। চার্জের সূত্র হচ্ছে কিউ সমান সিভি, এখানে সি হচ্ছে 75 মাইক্রোফ্যারাড, তাহলে হচ্ছে 75 গুণ 10⁶, কারণ অবশ্যই তোমাকে এই সি এর মান ফ্যারাডেতে নিতে হবে। তাহলে যদি তুমি 10⁻⁻6 গুণ করো তাহলে মাইক্রোফ্যারাড ফ্যারাডে চলে যায়। আর গুণ হচ্ছে ভি এর মান হচ্ছে 220, এই দুটো গুণ করলে দেখবা আসবে হচ্ছে 1.65 গুণ 10⁻²। আর যেহেতু এখানে চার্জ সঞ্চিত হচ্ছে তাহলে তার একক হচ্ছে কুলম, তাই তো। তাহলে কোনটা মিলে দেখো 1.65, এটা হ্যাঁ এটাই তো, হ্যাঁ এটা উত্তর হচ্ছে গ নাম্বার। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।